তোমরা যারা আমার মতোই মাঙ্গলিক রয়েছো তারা নিশ্চয়ই সবসময় একটা ভয়ের মধ্যে থাকো যে আদেও কি মাঙ্গলিক দোষ কখনো কাটবে বা কি করলে সঠিক উপায়টা খুঁজে পাওয়া যাবে। তাই আজকের ভিডিওটা তোমাদের সমস্ত মাঙ্গলিক যারা রয়েছে তাদের জন্য। আজ আমি এমন একটা জায়গার খোঁজ দেব যেখানে রয়েছে কিন্তু মঙ্গলনাথের জন্মস্থান, হ্যাঁ একমাত্র মঙ্গলনাথ মন্দির যেটা রয়েছে উত্তরপ্রদেশের উজ্জয়িনীতে। তোমরা যারা আমার মতোই মাঙ্গলিক রয়েছো তাদের কিন্তু আর চিন্তা করতে হবে না, কেন আমরা অনেক সময়তেই এই মাঙ্গলিক দোষ নিয়ে প্রচুরভাবে চিন্তিত হয়ে যাই। সত্যি বলতে এর আগে পর্যন্ত আমার ভীষণ ভয়ে সময় কাটতো যে আদেও কি এই মাঙ্গলিক দোষটা কাটানো হয় বা আদেও কি মাঙ্গলিক দোষটা কখনো কাটে না। মাঙ্গলিক দোষটা কোনোভাবেই আমরা জীবন ছক থেকে মুছে ফেলতে পারি না, কেন এটা আমাদের জন্মগত ছকের মধ্যেই রয়েছে। তবে আমরা যেটা করতে পারি সেটা হলো মঙ্গলনাথের পুজো। প্রায় 10-12টা অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আমি লাস্ট পর্যন্ত ঠিক করি না আমি কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে বা কোনো পুরোহিতকে দিয়ে আমার মঙ্গল দোষ কাটাবো না, কেন আমি জানতাম যে মঙ্গল দোষ কোনোভাবেই জন্মছক থেকে মুছে ফেলা যায় না। তার একমাত্র সঠিক উপায় হলো এই মঙ্গলনাথের পুজো করা। বেশ অনেকগুলো ভিডিও দেখে আমি জানতে পারি ওখানে আগে থেকেই বুকিং করার অনেক ধরনের প্রসেসিং রয়েছে, তাই ওখানে যে চার্টগুলো রয়েছে মানে যে চার্জেসগুলো রয়েছে পুজো দেওয়া সেটা কিন্তু সম্পূর্ণ সরকার দ্বারা নির্ধারিত। আলাদা করে পণ্ডিতরা কোনোভাবে কোনো চার্জ করেন না। তাই বলতে পারো এক প্রকার স্বস্তি নিয়েই ওখানে পুজো দিতে গেছিলাম যে কোনো রকম কোনো ঠকার কোনো চান্স ওখানে নেই। যেহেতু আমি অনেকগুলো ভিডিও দেখে গেছিলাম তাই অনেক পণ্ডিতজির সঙ্গে কথা বলে আগে থেকে কনফার্ম করে গেছিলাম একজন পণ্ডিতজির সঙ্গে। তবে এটা আমার সব থেকে বড় ভুল হয়েছিল, কেন ওখানে যেহেতু আমি আগের দিনই পৌঁছে গেছিলাম তাই ভেবেছিলাম যে আগের দিন পৌঁছালেও আগে থেকে সমস্ত কিছু বুকিং করে রাখলে হয়তো আমার পুজো দেওয়াটা অনেকটা সহজ হবে। পরে ওখানে গিয়ে জানতে পারলাম যে যে পণ্ডিতজির সঙ্গে আমি কন্ট্যাক্ট করে গেছিলাম তিনি ছিলেন সংগঠনের বাইরের একজন পণ্ডিতজি, আর উনি প্রায় 500 থেকে 700 টাকার মতো বাড়িয়ে চার্জ বলেছিলেন। ওখানে যেহেতু একদম সরকার দ্বারা নির্ধারিত কিছু চার্জেস রয়েছে সেগুলোর বাইরে কিন্তু কেউ কোনো টাকা চার্জ করেন না, সে তুমি যে পুজোই করো না কেন। আর ওখানে আলাদা আলাদা পুজোর আলাদা আলাদা চার্জ রয়েছে। তোমরা চাইলে পণ্ডিতজির সঙ্গে কথা বলে নিতে পারো আর তার সঙ্গে কনসাল্ট করে নিতে পারো যে তোমার জন্য কোন পুজোটা সঠিক হবে। তোমাদের যদি কুষ্টি বা কোনো কিছু চার্ট বানানো নাও থাকে ওনাদেরকে ডিটেলস বললে ওনারাও কিন্তু বের করে দেন। তবে ওখানে গিয়ে একটা জিনিস ভালো লাগলো যে সব পণ্ডিতজি বলছিলেন মন থেকে তুমি যে পুজোটা করবে সেটাই ঠাকুর গ্রহণ করবে, তাই তোমার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে কোন পুজোটা তোমার জন্য করতে হবে। আমি তো ভেবে রেখে গেছিলাম যে সব থেকে বড় পুজোটাই আমি করব, তাই আগে থেকে কিন্তু সমস্ত কিছু আমি বলেই দিয়েছিলাম যে আমি সব থেকে বড় পুজোটাই করতে চাই। তোমরা যারা ওখানে পুজো দিতে যেতে চাইছো তারা কিন্তু একদিন হাতে সময় নিয়ে যেও, কেন কি একদিন হাতে সময় নিলে ওখানে গিয়ে আগে থেকে বুকিংটা কমপ্লিট করতে হবে। দেন পরের দিন সকালবেলাতে যে টাইম পণ্ডিতজি দেবেন সেই টাইমে পৌঁছে গেলেই কিন্তু তোমাদের পুজো সম্পূর্ণ হবে। পুজো দেওয়ার জন্য তোমাদেরকে কোনো সামগ্রিক বাইরে থেকে নিতে হবে না, পণ্ডিতজি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখে দেবেন। তবে আমরা যেহেতু লাল ড্রেস পরে গেছিলাম এটার একটা বিশেষ কারণ হলো মঙ্গলনাথের পুজোতে লাল ড্রেস পরাটাই বাধ্যতা। তবে সেই পণ্ডিতজি কিন্তু কোনো কিছুই বলেননি যে লাল ড্রেস পরতে হবে। যেহেতু আমি একটু আগে থেকে রিসার্চ করে গেছিলাম তাই আমি সমস্ত কিছু লালই রেখেছিলাম। যেহেতু আমি সব থেকে বড় পুজো করেছিলাম তাই আমার কিন্তু সময় লেগেছিল ওই 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে। আমি গেছিলাম 7টার মধ্যে আর আমার পুজো কিন্তু 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিল। সত্যি বলতে ওখানে পুজো দিয়ে মনটায় আলাদা একটা শান্তি মিলেছে। জানি না কতটা কি আমি পুজো করতে পেরেছি বা কতটা কি আমি ভগবানকে ডাকতে পেরেছি, তবে আমার মনে কিন্তু আলাদা একটা শান্তি প্রাপ্তি হয়েছে, সেটা তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে। যাই হোক পুজো টুজো দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম একটু লাঞ্চ সেরে রেস্ট নিয়ে গঙ্গা আরতি দেখতে। না এটা কিন্তু গঙ্গা আরতি না, এটা রয়েছে শিপ্রা আরতি। তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে ওখানে কিন্তু শিপ্রা আরতি হয়, আর সেই আরতিটা সত্যি আমার মন একদম শান্ত করে দিয়েছে। যতটা চাঞ্চল্য মন আমার সব সময় থাকে তার কিছুই ছিল না এখানে বসার পরে। আলাদাই একটা ফিল আসছিল, মানে এত পজিটিভ ফিল আসছিল তোমাদের সেটা ভাষায় বোঝাতে পারবো না।
জানি না কখনো বেনারসের আরতি দেখতে যেতে পারবো কিনা, তবে এখানে আরতি দেখে সত্যি মনটা অনেক শান্ত হয়ে গেছিল। এখানে আরতির টাইম ছিল 6টা থেকে, তাই আমরা কিন্তু অনেকটা হাতে টাইম নিয়ে এসেছিলাম। এখান থেকে যাওয়ার কথা ছিল আমাদের সোজা আরও একটা আরতি দেখতে, তবে সেটার সন্দেহ ছিল যে আমরা পৌঁছাতে পারবো কিনা। আর এখানেই কিন্তু তোমরা প্রদীপও দিতে পারো। এই শিবরাত্রিতে এরকমভাবে প্রদীপ দিলে কিন্তু অনেক মনস্কামনা পূর্ণ হয়। তাই আমরা আর দেরি না করে সেরকমভাবেই একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম সবার নাম করে। আর তারপরেই চলে গেছিলাম আরও একটা সতীপীঠে। তবে এখানে আসার যে কপাল আমাদের হবে আমি সত্যিই ভাবতে পারিনি। আমি শুধু ভাবছিলাম হয়তো এই মন্দিরটা আমি ভিজিট করতে পারবো না, যেহেতু আগে থেকে অনেক ভিডিও দেখে এসেছি, তাই জানতাম যে 7টার সময় কিন্তু এই প্রদীপগুলো জ্বালানো হয়। এখানে রয়েছে মোট 1051টা প্রদীপ, আর এই প্রদীপ জ্বালানোটা দেখার খুব ইচ্ছা ছিল। হয়তো জ্বালানোটা দেখতে পারিনি, তবে পরের মুহূর্তটা আরও স্পেশাল ছিল। এরপর চলে গেছিলাম মহাকাল মন্দিরের করিডোরে, যেটা রয়েছে কিন্তু রাত্রেবেলার আলাদাই একটা সৌন্দর্য। আর এই লাইটিংগুলো দেখতেই রাত্রেবেলাটা ভিজিট না করে তোমরা বুঝতেই পারবে না। যেহেতু উজ্জয়িনীতে আমাদের লাস্ট দিন ছিল, তাই অনেকটা মন খারাপের সঙ্গে কিন্তু আমাদের কেটেছে। কেন কি ভাবছিলাম যে এই মুহূর্তগুলো আর হয়তো ফেরতই পাবো না। ভীষণই পজিটিভ ফিল হচ্ছিল। যেহেতু করিডোরটা অনেকটা বড় ছিল, তাই আমরা প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে পড়েছিলাম। দূরে দেখতে পারছো আরও সুন্দর সুন্দর জিনিস ছিল। সত্যি ওই জায়গাগুলোর ইচ্ছা ছিল, কিন্তু উপায় ছিল না, কেন কি মা অনেকটা হাঁটাহাঁটি করে অসুস্থ হয়ে পড়েছিল। ভাবেই কেটে গেলেও সুন্দর কিছু মুহূর্তগুলো। তোমাদের যদি এই ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ডেসক্রিপশানে আমি পণ্ডিতজির নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে তাদের সঙ্গে কথা বলে ডিরেক্ট ওখানে ভিজিট করতে পারো।